ট্রাম্প কোন স্টেপ নেওয়ার আগেই তাইওয়ানের ব্যাপারে চীন একটা কঠোর অবস্থান নিল, যেটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটা মেসেজ। তাইওয়ানের যে জাতীয় সুরক্ষা আইন, সেই আইন অনুযায়ী ৪৫ জনকে আসলে কারাদণ্ড দেওয়া হলো এবং তারা ছিলেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারী। ট্রাম্প আশায় চীন, তাইওয়ান, যুক্তরাষ্ট্র উত্তেজনায় আসলে নতুন মাত্রা পেল কিনা, এবং এই যে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হলো, এটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী। সেক্ষেত্রে আসলে তাইওয়ানের উপরে যুক্তরাষ্ট্রের এবং চীনের হস্তক্ষেপের পরিমাণ এবং ভবিষ্যতে তাইওয়ানকে একটু ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার যে প্রক্রিয়া, সেটি আসলে কতটুকু সফল হবে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আবারও। সেটা হচ্ছে যে আমি হিজল জুবাইরের ওই রাশিয়া ইউক্রেন ইস্যুটাকে লিঙ্ক করে বলি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে ট্রাম্প জয়ী হওয়ার পরে তারপরে যে ঘটনাগুলি আমরা যদি খুব খেয়াল করি, যে বড় কয়েকটা ইস্যুতে যে ইস্যুগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করছি, অত্যন্ত ওতপ্রোতভাবে এগুলা লিঙ্ক করা মনে হচ্ছে আর কি। কারণ আপনি দেখেন যে নির্বাচনের আগে যে কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ট্রাম্পের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর ব্যাপারে, তারপরে তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক, এই সব কিছু দেখেন প্রত্যেকটা জিনিস তার প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই অলরেডি এটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এবং আপনি দেখেন যে লং রেঞ্জ মিসাইল অলরেডি অ্যাটাক করে ফেলেছে রাশিয়াতে, যুক্তরাষ্ট্রের দেওয়া মিসাইল, যেটা পরবর্তীতে হিজল জুবাইর যেটা বললেন যে ট্রাম্প প্রশাসন হয়তো পরবর্তীতে দায়িত্ব নেওয়ার পরে এটা হয়তো প্রশমন করতে পারবে, কিন্তু ততদিন পর্যন্ত যে ক্ষতি হওয়ার হয়তো হয়ে যাবে। এই মেরুকরণ যেটা হচ্ছে, এটাকে ট্রাম্প কিভাবে ডিল করে, এটা আমাদের দেখার বিষয়। তারপরে আসি আপনার ওই আলোচনাটায় যে তাইওয়ানে যেটা হচ্ছে, যে গতকালকে ৪৭ জনকে গণতন্ত্রকামী বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ২০১৯ সালে, যে গণতন্ত্রপন্থী নেতাকর্মীরা চীন শাসিত তাইওয়ানে যে আন্দোলন তারা গড়ে তুলেছিলেন, সেই সব নেতাকর্মীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং তাদের ৪৫ জনকে সাজা দেওয়া হয়েছে গতকালকে, যেটা একটা ঐতিহাসিক ঘটনা। এই যে আইন যে আপনি বললেন, জাতীয় নিরাপত্তা আইন, এই নিরাপত্তা আইনটা ২০২০ সালে তারা গঠন করে চীন, এবং তারপরে সেই আইনের আওতায় তাদেরকে শাস্তি প্রদান করা হলো। এবং তার মধ্যে ৪৫ জনের মধ্যে ২ জন শীর্ষ গণতন্ত্রকামী নেতা আছেন, আপনি জানেন, বেনিতাই এবং জোশুয়া ওং। বেনিতাই যাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জোশুয়া ওং যাকে ৫ বছরের, সম্ভবত ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই যে এটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু এটা আপনি যদি খেয়াল করেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার আগ মুহূর্তে চীন এ ধরনের উদ্যোগ কেন নিল, এখনই তাদেরকে এইটা অত্যন্ত সিগনিফিক্যান্ট বিষয়। ট্রাম্প কোন স্টেপ নেওয়ার আগেই তাইওয়ানের ব্যাপারে চীন একটা কঠোর অবস্থান নিল, যেটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটা মেসেজ। আরেকটু যদি প্রিসাইসলি বলি, সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মেসেজ ছিল এটা। এখন ট্রাম্প কিভাবে এই ইস্যুটা, এই চীনের এই মেসেজটাকে ইন্টারপ্রেট করে এবং ডিল করে, সেটা দেখার বিষয়। আর যেটা হিজল জুবাইর বললেন যে রাশিয়া ইউক্রেন ইস্যুতে একই ব্যাপার, আপনি দেখেন যে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তেই আমি বলবো, আর অল্প কয়েকদিন বাকি আছে ওই বিবেচনায়, জানুয়ারিতে উনি দায়িত্ব নেবেন, তার আগেই ঠিক রাশিয়ার অভ্যন্তরে লং রেঞ্জ মিসাইল যেটা যুক্তরাষ্ট্র প্রোভাইড করলো, এবং এই লং রেঞ্জ মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানা, এটা বিষয়টাকে এভাবে উত্তপ্ত করে ফেলা, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের হুমকি তৈরি হয়েছে যেটাতে। এবং এইটা দায়িত্ব নেওয়ার পরে ট্রাম্প কিভাবে এটাকে প্রশমন ঘটাবেন, সেটাও দেখার বিষয়। তো আর আমাদের মধ্যপ্রাচ্য ইস্যু তো আছেই, সেটাও অলরেডি উত্তপ্ত হয়ে আছে। এবং যদিও ধরেন লেবানন, হিজবুল্লাহ, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি সিজফায়ার প্রপোজালকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু ইসরায়েল তাদের রক্ত পিপাসা থামাচ্ছে না। এইটা অত্যন্ত দেখার বিষয়, 3টা বিষয়, যে কিভাবে সামনে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে এই বিষয়গুলিকে ডিল করেন।